বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের ঝটিকা অভিযান, তাতেই লন্ডভন্ড আসাদ পরিবারের 54 বছরের কর্তৃত্ববাদী শাসনের অর্থাৎ শেষ পর্যন্ত তাকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে হলো রাশিয়ায়, যেটি ঘটেছে সিরিয়ায়। এবং এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এখন আলোচনার একেবারেই টপে আছে। এবং এর মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে যে সিরিয়ার 13 বছরের যে গৃহযুদ্ধ, সেটির হয়তো আপাতত একটি অবসান হবে। তবে সুযোগটা নিচ্ছে ইসরায়েল। তারা তুমুল হামলা অব্যাহত রেখেছে সিরিয়ায় এবং এখন পর্যন্ত তারা 310টির বেশি হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিউজ করছে। অর্থাৎ যখনই বাশার আল আসাদ পালালেন, সেখানে সেই সুযোগটি নিয়ে এখন ইসরায়েল তাদের হামলাটা অব্যাহত রাখছে। আসলে কোন দিকে যাচ্ছে সিরিয়ার পরিস্থিতি, সেটি নিয়ে বিশ্বের অনেক মানুষের উদ্বিগ্ন এবং তার উদ্বেগ তাদের প্রকাশ করছেন। এর মধ্যে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তবে বাশার আল আসাদ যদি জানো, আজকের খবর হলো সেখানে নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। অর্থাৎ বাশার গিয়েছেন, বশির দায়িত্ব নিয়েছেন। কি হয় সেখানে? আর এদিকে দেশের ভিতরে যেটি হচ্ছে সেটি হলো যে 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই আলোচিত আরেকটি ইস্যু আছে 6 জানুয়ারি। অর্থাৎ জানুয়ারির 6 তারিখে ক্যাপিটাল হিলে হামলার যে বর্ষপূর্তি হবে, তার আগেই অবশ্য ডোনাল্ড ট্রাম্প বলছেন যারা এই ঘটনা তদন্ত করেছে, অর্থাৎ যারা এই ঘটনা দোষী ছিলেন তাদেরকে তো তিনি ক্ষমা করে দেবেন সেটি বলেছেনই, কিন্তু যারা এই ঘটনার হাউস তদন্ত করেছে তাদেরকেই কারাগারে পাঠানো দরকার। এটি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তিনি তার নতুন ক্যাবিনেট গঠন করছেন। নতুন ক্যাবিনেটে যাদের নাম এখন পর্যন্ত এসেছে তাদেরকে নিয়ে আলোচনা অব্যাহত আছে। বিশেষ করে সিরিয়ার ইস্যুটি আবারও সামনে আসার পরে তার ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ট, যিনি 2017 সালে এই বাশার আল আসাদের সাথে দেখা করেছিলেন, তার সাথে বিষয়টি আলোচনা নিয়ে এসে প্রায় 100 জন সাবেক নিরাপত্তা কর্মকর্তা সেনেটরদেরকে একটি চিঠি আজকে দিয়েছেন। সেখানে তারা বলছেন যে নতুন করে পুনর্বিবেচনা করা উচিত, তুলসী গ্যাবার্টকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসাবে নিয়োগ দেওয়া যায় কিনা। অন্যদিকে জিওসি অর্থাৎ জাস্টিস ডিপার্টমেন্ট বলছে ক্যাশ প্যাটেল সম্পর্কে তারা যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন, তখন কিন্তু ক্যাশ প্যাটেল সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করেছেন। আর অনেক আগে থেকেই পিট হেগসেট তিনি আলোচনায় আছেন নানা অভিযোগের কারণে। তবে ধারণা করা হচ্ছে সবাই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের সবাই শেষ পর্যন্ত পার পেয়ে যাবেন। কতটা পার পাবেন সেগুলো, সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় থাকবে বাংলাদেশের প্রসঙ্গ, কারণ বাংলাদেশে মাত্রই ভারতের পররাষ্ট্র সচিব সফর করে গেছেন, কিন্তু বাংলাদেশ হাইকমিশন দিল্লিতে সেটি কিন্তু ঘেরাও করেছে আরএসএস এর সমর্থকরা। এবং আজকে নতুন যে দুটি খবর আছে সেটি হলো যে বাংলাদেশে জয় বাংলাকে যেটি জাতীয় স্লোগানে হাইকোর্ট রায় দিয়েছিল, সেই রায়টি স্থগিত করেছে আপিল বিভাগ। অন্যদিকে এবছর 16 ডিসেম্বরে কোনো জাতীয় কুচকাওয়াজ হবে না, অর্থাৎ প্রধান উপদেষ্টা স্টেডিয়ামে যাওয়ার কোনো বিষয় নেই, বরং এর পরিবর্তে জেলায় জেলায় তারা বিজয় উৎসব কিংবা বিজয় মেলা করবেন। এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। স্বাগত জানাচ্ছি আমি ইহসান জুয়েল। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেভেলের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর কবির হাসান, যে বিষয়গুলো দিয়ে শুরু করতে চাই, সিরিয়া প্রসঙ্গ নিয়ে শুরু করতে চাই। সিরিয়ায় বাশার সরকারের এই পলায়ন, যেটি এর আগে আমরা কিছুটা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম, বিপ্লবের মুখে কিংবা আন্দোলনের মুখে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান পলায়ন হয়েছে, সিরিয়াও এমনটি দেখা গেল। দুটি প্রসঙ্গ হয়তো ভিন্ন, দুটি ব্যাপারই পুরোপুরি ভিন্ন, কিন্তু মধ্যপ্রাচ্যের প্রভাবটা কি সেটি একটু আপনার কাছে জানতে চাই। যে দেখুন, এটা আসলে অভূতপূর্ব 12 দিনের কথা যেটা বললেন আর কি, যে সিরিয়া মনে করেছিল যে শেখ হাসিনার মতোই যে ওরা বোধহয় অনেক দিনের জন্য গদ্দিনশীল হলো, ঠিক 12 দিনের মধ্যে সেটা ধসে পড়লো। তার অনেকগুলো কারণ আছে। আপনি জানেন যে সবচেয়ে বড় বেকার রাশিয়া এবং ইরান দারুণ ভাবে মানে ডিমিনিশড যুদ্ধের কারণে ইউক্রেনে রাশিয়ার সাথে, এবং ইরানের যে প্রক্সি হিজবুল্লাহকে মোটামুটি ডেসিমেট করে দিয়েছে ইসরায়েল। এগুলোর কারণে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আবার টার্কি প্রথম থেকেই সামরিক এবং মানে লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং তুরস্ক একটা খুব ক্রিটিক্যাল রোল প্লে করেছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে এক করে
খুব তাড়াতাড়ি মানে বিজয় ছিনিয়ে নেওয়ার কারণ তুরস্কেরও স্বার্থ আছে। আপনি জানেন যে তুরস্কের যে কার্দিশ এরিয়া নিয়ে তাদের অনেক হামলা হয়। তাছাড়া তুরস্কের ভিতরে 3 মিলিয়ন প্লাস মানে সিরিয়ান রিফিউজি আছে। তো সিরিয়াতে যদি গৃহযুদ্ধ কমে যায় তো তুরস্ক থেকে এই লোকগুলো ফিরে যাবে, তাতে তুরস্কের অর্থনীতির উপর চাপ কম পড়বে। এখন এখানে কে যে বিজয়ী কে যে না বিজয়ী না, কিন্তু এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইরান লুজ করেছে, রাশিয়া লুজ করেছে, টার্কি উইন করেছে। ইসরায়েলের ব্যাপারটা, ইসরায়েল যেটা করছে আপনি বলছেন 300-র উপরে ওরা স্ট্রাইক করেছে। ওরা মনে করে যে যেই ক্ষমতা আসুক না কেন তারা কিন্তু ইসরায়েলের বিদ্বেষী হবে, তা তাদের যাতে সামরিক সক্ষমতা না থাকে। এবং আপনি জানেন যে ইসরায়েল মানে সিরিয়ার সামরিক বাহিনী পুরোপুরি রাশান ধাঁচে তৈরি করা। এবং যেহেতু এখন নতুন গভর্নমেন্টের সাথে রাশার একটা মানে ছন্দপতন হবে, এই জন্য রাশান মেড যত সমস্ত অস্ত্র আছে এগুলো ধ্বংস করে দিতে যাচ্ছে, যাতে যেই ক্ষমতা আসে তারা যেন মানে গাজাবাসীদের অত হামাসকে সমর্থন না করে। ওদের একটা ধারণা যে ক্ষমতা আসে তারা গাজাকে সমর্থন করবে। আরো কিছুদিন দেখতে হবে, কিন্তু এই সিরিয়া, এটা তো আপনি জানেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন আগে সিরিয়ায় ছিল সিভিলাইজেশনের কেন্দ্রভূমি। এখানে মানে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে বিভিন্ন গোষ্ঠী এবং মানে প্লেয়াররা। এবং এই সিরিয়ানরা যদি এক হতে পারে, সেক্টরিয়ান ভায়োলেন্স না করে, এই প্রথম তাদের সুযোগ তাদের ন্যাশনাল গভর্নমেন্ট নিজেরা তৈরি করা। এবং লেটস প্রে দ্যাট দে ডু ইট। কিন্তু আমার ভয়ের কারণও আছে, কারণ এখানে অনেক প্লেয়ার কিন্তু অলরেডি এক্সিস্ট করে। রাশিয়ানরা আছে, আমেরিকানরা আছে, তাদের বেস আছে, তুর্কি আছে, ইসরায়েলের স্বার্থ আছে যেহেতু গোলান হাইটস ধরে। ইরান তো অনেক দিনের বেকার ছিল। এখনো কিছুদিন দেখতে হবে এটা কোন দিকে টার্ন। কিন্তু সো ফার অল দি সাইন্স আর পজিটিভ আমার মনে হচ্ছে। যারা একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট করে, একটা কনস্টিটিউশন ডেভেলপ করে, তারা যদি সিরিয়াকে শাসন করতে পারে, সিরিয়া যদি আগের রূপে ফিরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি আরেকটা ফিরে আসবে। এইভাবে আমি দেখছি ব্যাপারটাকে। জি, কিন্তু আপনার একটা জায়গায় সংশয় আছে যে কারা জয়ী হয়েছে সেটি আপনি নিশ্চিত হতে পারছেন না। এটা কি আমেরিকা, ইসরায়েল তাদের এক ধরনের জয় নয়? রাশিয়াকে সেখান থেকে, রাশিয়ার প্রভাব অর্থাৎ রাশিয়াকে অনেকটা চপেটাঘাত দিয়ে বের করে দেওয়ার মতো একটা বিষয়, ইরানকে, ইরানের সাথে হিজবুল্লাহ যে কানেকশন, সেই কানেকশনটা কাট করে দেওয়ার বিষয়, অর্থাৎ সিরিয়া দিয়ে ইরান যে সহযোগিতাটা অব্যাহত রাখতো সেগুলো যদি না হয়, তাহলে তো এটা আসলে ইসরায়েল এবং আমেরিকারই এক ধরনের বিজয় মনে হচ্ছে। হ্যাঁ, ইনডাইরেক্টলি মনে হতে পারে, কিন্তু এখানে সবচেয়ে বড় বিজয় হলো তুরস্ক। কারণ আপনি জানেন যে যে প্রক্সি যারা আছে, আমেরিকান প্রক্সি, এই প্রক্সিকে কিন্তু তুরস্ক লাইক করে না। এবং তারা মনে করে যে এবং তাদেরকে কিন্তু বম্বার্ড করছে। সিরিয়াতে শুধু ইসরায়েলের বম্বার্ডমেন্ট হচ্ছে না, ইউনাইটেড স্টেটস করছে, তারপর টার্কিশরা করছে। তাদের যে অপোজিশন ফোর্স আছে এগুলোকে ওরা তাদের স্ট্র্যাটেজিক কারণে ওরা বম্বার্ড করছে। তো সবচেয়ে বড় বিজয় হলো তুরস্ক। এর মধ্যে লাভবান হবে অফকোর্স মানে কোলাটারাল লাভবান হবে ইসরায়েল, এবং আমেরিকা বলতে পারবে চপেটাঘাত হলো। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারবে, কারণ আমেরিকা ইনডাইরেক্টলি লুজ করছে ইয়াতে ইউক্রেনে, তাই না? আমেরিকা তো ইউক্রেনকে দিয়ে ফাইট করছে রাশিয়াকে, সেখানে কিন্তু আমেরিকার অবস্থা ভালো না। যতই কিছু বলে না কেন তাদের অস্ত্র শস্ত্র আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা পয়সা। তা আমি বলবো যে বড় বিজয় তুরস্ক, কোলাটারাল বিজয় ইসরায়েল এবং সোভিয়েত ইউনাইটেড স্টেটস দেখাতে পারবে। কিন্তু লুজার হইল ইসরায়েল, সরি, ইরান এবং রাশিয়া। জি, করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাই একেবারে ভিন্ন প্রসঙ্গ, সেটা হলো অ্যাটলিস্ট কেউ বাশার আল আসাদের পদত্যাগপত্র এখন পর্যন্ত দেখতে চায়নি। কিন্তু প্রশ্ন সেটি নয়, প্রশ্নটি হলো আপনার কাছে সেটি হলো যে একদিকে রাশিয়াকে তো আসলে ইউক্রেন যুদ্ধটা যদি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধ করতে চান, তাহলে রাশিয়াকে কোনো না কোনো ভাবে আলোচনার টেবিলে আনতে হবে। এই সিরিয়ার ইস্যুটা রাশিয়াকে আলোচনার টেবিলে কতটা আনবে? অন্যদিকে ইরানের ব্যাপারে তো আমেরিকা সবসময় উদ্বিগ্ন ছিল। গাজার বিষয়ে আমরা জানি যে আমেরিকার অবস্থান কোনোভাবে পাল্টায়নি। যিনি ক্ষমতা আসেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ চলছে সেটি আসলে চলতেই থাকবে, এবং সেখানে কবে নাগাদ আসলে যুদ্ধবিরতি কার্যকর করা যাবে সেটি নিয়ে কোনো ভরসা নেই। অর্থাৎ গাজা ইস্যু এবং ইউক্রেন যুদ্ধ, এই দুটো যুদ্ধ বন্ধ করার বিষয় আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তালিকায়। তিনি কি এই সিরিয়ার ইস্যুতে রাশিয়াকে কিছুটা চাপে রাখা, ইউক্রেনের বিষয়ে সমঝোতা করা, অন্যদিকে ইরানকে গাজার ইস্যুতে অনেক বেশি নাক গলানো থেকে সরিয়ে দেয়া, অর্থাৎ আমেরিকার যে দুটো এজেন্ডা, সে দুটো এজেন্ডার জন্য এটা সহজ হলো কিনা? দেখুন,
বাশার আল আসাদ দীর্ঘদিন ধরে একটা বড় ধরনের স্বৈরাচারী একনায়কতন্ত্র চালিয়ে আসছিলেন এবং তার জনগণের কোনো সমর্থন ছিল না। এতদিন সে টিকে ছিল একমাত্র রাশিয়ান সহযোগিতার উপর ভিত্তি করে। আপনি জানেন যে রাশিয়া তাকে সব ধরনের মিলিটারি সামরিক সহযোগিতা দিয়ে সেখানে তাকে টিকিয়ে রাখছিল, কোনোভাবে তার জীবন, কোনোভাবে অক্সিজেন দিয়ে রাখছিল সেটা। এবং রাশিয়ান বেস কিন্তু, এবং রাশিয়ার সামরিক বাহিনী, রাশিয়ার স্ট্রং প্রেজেন্স স্টিল দেয়ার। আপনি জানেন যে সেখানে কোনোভাবেই আমেরিকা, টার্কি অথবা এখন যারা রিবেলস আছে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে, কেউই রাশিয়ানদের প্রতি এখনো অ্যাটাক করেনি। আর ইসরায়েল যে হঠাৎ করে স্বাধীন করার পরে দেশটা যে বিপ্লব হলো, বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে চলে গেলেন, দামেস্কোতে এখন আছেন কিনা আমরা জানি না, তো বিভিন্ন ধরনের প্রোপাগান্ডায় আমরা শুনতে পাচ্ছি যে তিনি রাশিয়াতে আছেন। কিন্তু তার যে সামরিক শক্তি, তার যে নিজস্ব একটা সাপোর্ট তার পরিবারের, সেখানে কিন্তু তার কিছু এলিমেন্টস রয়েই গেছে। তারা যদিও এখন আর কোনো প্রতিরোধ করছে না, আমার যেই বিশ্বাস সেটা হলো এই মুহূর্তে ইসরায়েল টোটালি যে সামরিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কারণ ইসরায়েলের উদ্দেশ্য সিরিয়াকে দখল করা নয় বা সিরিয়ান বাহিনীকে শেষ করে দেয়া, এটাই নয়। সিরিয়ান যে গভর্নমেন্ট ফোর্স ছিল তাদেরকে শেষ করার এখন আর সুযোগ নাই। তারা জনগণের মাঝে মিশে গেছে, তারা আত্মসমর্পণ করে ফেলছে এবং তারা রিবেলদের সাথে এক হয়ে বলছে দে উইল সাপোর্ট দেম। সো এখানে যেটা হচ্ছে সেটা হলো ইসরায়েল তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে যেই ক্ষমতায় আসুক না কেন পরবর্তীতে, যাতে করে মাথা তুলে দাঁড়াতে না পারে এক দেশ হিসাবে, যাতে কোনোভাবেই ইরানকে সহযোগিতা করতে না পারে, এমনকি তার নিজেকেই সহযোগিতার জন্য সে যাতে ইসরায়েলের মুখাপেক্ষি হয়ে থাকে, সেই জন্য ইসরায়েল এবং পরিকল্পিতভাবে এখন তাদের ইনফ্রাস্ট্রাকচার, যে সমস্ত জিনিস আছে, দেশকে চিরতরে পঙ্গু করার জন্য যা কিছু করা দরকার সেটাই করে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি একটা জিনিস আশ্চর্যান্বিত হবেন যে আমেরিকা অথবা যারা বিশ্বে বড় ভাই সুলভ আচরণ করেন, তারা এখন পর্যন্ত যে একটি দেশের জনগণ সে দেশে বিপ্লব করে তার স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, তাদের দেশের যে মানবতা বিরোধী অপরাধী যে সরকার গোষ্ঠী, যারা হাজার হাজার মানুষকে দেশ থেকে বিতাড়িত করেছে, লাখ লাখ মানুষকে হত্যা করেছে। আপনি জানেন যে পাশেই যে টার্কি, সেখানে মিলিয়নস অফ রিফিউজি সেখানে আছে, যারা সিরিয়ান রিফিউজি। আশেপাশের সমস্ত কান্ট্রিগুলোতে সিরিয়ান রিফিউজিরা আছে। তারা কিন্তু একবারও ইসরায়েলকে জিজ্ঞাসা করে নাই যে হোয়াট ইজ ইউর বিজনেস ইন দ্যাট কান্ট্রি। আমেরিকা বোম্বিং করছে এন্ড টার্কি বোম্বিং করছে, ঠিক বিভিন্ন ইস্যু দিয়ে ইসরায়েলও সেখানে বোম্বিং করছে। ইসরায়েল কোন দেশে বোম্বিং করছে না, কিন্তু আমরা কেউ ইসরায়েলের এই অপকর্ম, সার্বভৌমত্বের প্রতি যে চ্যালেঞ্জ আশেপাশের দেশগুলোতে, তার বিপক্ষে আমরা কেউ কথা বলছি না। অতএব আমি যেটা বুঝি সেটা হলো ইসরায়েল ইজ ডুইং একটা গোলাটে পরিবেশের মাঝে তারা তাদের দীর্ঘমেয়াদী যে প্ল্যান সেটাই কাজ করে যাচ্ছে, এবং তারা দেশটি যাতে ভবিষ্যতে আর দাঁড়াতে না পারে, তাদের টোটালি ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের যে জনশক্তি, প্রশিক্ষিত জনশক্তি এবং সামরিক শক্তি আছে, সেটাকে ধ্বংস করে দিচ্ছে, যার ফলে ইসরায়েলের জন্য যে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জ না থাকে সেদিকটাই তারা করে যাচ্ছে। তবে আমার একটা জিনিস ধারণা যে বাশার আল আসাদ চলে যাওয়ার পরে মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের সংকেত আসছে ইজিপ্ট এবং অন্যান্য দেশে, এমনকি সৌদি আরবের জন্য, যে পিপলস আর গেটিং সাম মেসেজ এন্ড সামওয়ান কুড বি দ্য নেক্সট। এই যে একটা ধারণা, এই যে একটা বাস্তবতা, যে মেসেজগুলো পাচ্ছে বাংলাদেশের সরকারের স্বৈরাচারের পতন, 16 বছরের স্বৈরাচারের পতন, এবং আপনি একটা সুন্দর কথা বলেছেন যে কেউ তো পদত্যাগপত্র চায়নি। বিপ্লবের পরে আত্মরক্ষার জন্য যারাই পালিয়ে যায় তাদের জন্য পদত্যাগপত্র চাওয়া বা দরকার, এই দুইটাই একটা পাগলামির অংশ। যিনি রান্না করা ভাত খেতে পারেন নাই লাঞ্চের, গরম পোলাও রেখে উনি আত্মরক্ষা করার জন্য পালিয়ে গেলেন। আমরা তো দেখেছি এই সময় 111 সরকারের সময় যখন খালেদা জিয়াকেও এরকম অফার দিয়েছিল দেশ থেকে চলে যাওয়ার জন্য, বিভিন্ন ধরনের হুমকি দামকি, তিনি তো বলেছিলেন বিশ্বের কোথাও আমার কোনো জায়গা না, আমি খালেদা জিয়ার সাপোর্টার না, আপনারা অন্য কিছু মনে করবেন না, বলছে আমার এই দেশ আমার, আমি এদেশেই থাকবো, যা হবার আছে এখানেই সবকিছু হবে। আর অন্যজন তখনও পালিয়ে গিয়েছেন, এবার যখন জনবিপ্লবের জনরোষের মাঝে পড়লেন, উনি আত্মরক্ষার জন্য
রান্না করা বাদ থুইয়া কাপড় চোপড় থুইয়া পেন্টি রেখে উনি পালিয়ে গেলেন। ঠিক অর্থাৎ- বাশার অর্থাৎ আল আসাদ পালিয়ে এভাবেই যাওয়াটা চলে গেলেন। পালিয়ে যাওয়াটা জি প্রফেসর ডক্টর কবির হাসান ভাই, আপনি আমি কি just ইয়ে করতে দরকার, যাচ্ছেন? একটা পদত্যাগ জিনিস করতে add করতে দরকার, চাচ্ছি। প্রশ্নই আছে। এই যে দেখুন দুটো দেশ আমি একটা প্যারালেল আনছি, ইরাকে হলো শিয়া মেজরিটি এবং সিরিয়াতে যতদিন 54 বছর যে সিরিয়াকে শাসন করত আলাউইদ বলে একটা সেক্ট আছে ইসলামের অপশট, 9% 91% সুন্নি মুসলমানদেরকে শাসন করত এবং শাসন করতে গেলে যে স্বৈরাচারের যত সমস্ত রোল এবং রেগুলেশন আছে সেগুলোকে ওরা ইউজ করেছে। ইরানের সাথে কৌশলগত কারণে যেহেতু ওদের হিজবুল্লাহ আছে ইয়াক দেওয়ার জন্য, ইভেন ইরানি কনস্টিটিউশন আলাউইদরা নন মুসলিম হিসাবে তাদের কনস্টিটিউশনে তারা মুসলমান না, কারণ তার ধর্ম বিশ্বাস হলো, আমাদের বলার জন্য বলছি, তারা বিশ্বাস করে আলী ইজ গড, মানে আলাউদ। এই 9% আমি কেন এটা বললাম, কোনো দেশেই মাইনরিটি দিয়ে মেজরিটি বেশি দিন শাসন করা যায় না। ইরাকে দেখেন শিয়ারা ক্ষমতায় আসলো, যারা সুন্নি মাইনরিটি শিয়া মেজরিটিকে শাসন করত। সিরিয়াতে 9% মাইনরিটি 91% মেজরিটি শাসন করত। তার জন্য বিভিন্ন দেশ থেকে এবং ইরান কৌশলগত কারণে, যদিও জানি কনস্টিটিউশনে ওরা মনে করে যে তারা মুসলমান না, তারপরে স্ট্র্যাটেজিক কারণে ওদেরকে সাপোর্ট দিত। এবং এই যে জানেন 2011-এ একটা ওই আরব বিপ্লবের সাথে ওখানে কিন্তু আসাদ গভর্নমেন্ট পড়ে যাচ্ছিল, কিন্তু তখন ইরান তাদেরকে সাপোর্ট দিয়েছে। ইরান সাপোর্ট দিয়েছে, হিজবুল্লাহ সোলজাররা এসেছে লেবানন থেকে আর রাশিয়ান বোমবার্ড করেছে। যে বাই দ্য ওয়ে রাশিয়ার যে নৌঘাটির কথা বলেছেন সেটা অনেক পুরনো, 1940s। আমার মনে হয় এটা একটা কারণ রাশিয়ার সাথে এই নতুন গভর্নমেন্ট মানে সংঘাতে জড়াতে যাবে না, কারণ তাদের যে মিলিটারি আছে, মিলিটারি টোটালি ট্রেন বাই দি রাশিয়ান এবং মিলিটারিকে তাদের তো লাগবে। কিন্তু ইসরায়েলে যেটা বললেন, ইসরায়েল সমস্ত যে সরঞ্জাম ধ্বংস করে দিচ্ছে, কারণ এতে তারা ফাইট না করতে পারে, কারণ তারা ভয় পাচ্ছে যে ধ্বংসযজ্ঞরা গাজা চালিয়েছে এটা কিন্তু মানে রিগার্ডলেস অফ দি ফ্যাকশন ইন সিরিয়াতে, এবং সেই বাবদ স্ট্র্যাটেজি গুলো ওরা আঘাত করছে। তো পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি, কোনো দেশেই মাইনরিটি দিয়ে মেজরিটিকে শাসন করা উচিত না। জি এবং এটা যেটা খুবই হয়, চমৎকার একটা বিশ্লেষণ আপনার ডক্টর কবির এবং হাসান। আপনি আমি জাস্ট আরেকটা কথা বলছি যে আমি কিন্তু সেক্টরিয়ান না, বাংলাদেশও দেখেন যে 15 বছর শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য মাইনরিটি দিয়ে মেজরিটিকে শাসন করার চেষ্টা করছে। আমি সংখ্যানুপাতে বলছি যে প্রতিটা জায়গায় যেখানে 9 থেকে 10% হিন্দু, প্রতিটা সেক্টরে 30+ তাদের রিপ্রেজেন্টেশন। আমি জাস্ট প্যারালালি ইন্ডিয়ার একটা এক্সাম্পল দিচ্ছি, যেখানে ইন্ডিয়াতে 20% যে ওদের ইয়াতে যায় 20% মুসলমান, কিন্তু তাদের রিপ্রেজেন্টেশন এনিওয়ে লেস দেন 1%। তো এই বাংলাদেশে শেখ হাসিনা সবকিছু ছেড়ে দিয়েছিল ক্ষমতা থাকার জন্য, আলটিমেটলি হয়নি। এই যে আপনি এই প্রসঙ্গ আসতে আছে যে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, যা হচ্ছে, আপনাদের সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, যেভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ক্রিয়েট করা হচ্ছে। আমি তো রেগুলার আলাপ করি, আমার অনেক হিন্দু বন্ধু আছে, আই গ্রো আপ উইথ দেম, আমি তো এটা দেখছি না। আমরা আলোচনা করছি, জি আলোচনা বলার কারণ হলো এখন ওরা আঘাত করার চেষ্টা করছে, কারণ তারা কখনো ভাবতে পারেনি যে শেখ হাসিনার এইভাবে পতন হবে, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের সেই ব্যাপারটা আমি যদি বলার জন্য বলছি। আমি কিন্তু সেক্টরিয়ান লোক না, কিন্তু এটা আমাদের চোখের সামনে রাখতে হবে। এটা খুবই অদ্ভুত একটা বিষয় ডক্টর কবির হাসান এবং করিম চৌধুরী। আমরা আলোচনা করছি সিরিয়া নিয়ে, কিন্তু উদাহরণ টানতে গিয়ে আমাদেরকে বারবার বাংলাদেশে যেতে হচ্ছে। একসময় বলা হতো যে বাংলাদেশ সিরিয়া হয়ে যাবে, এখন সিরিয়া বাংলাদেশ হয়ে গেছে। আমরা জানুয়ারি 6 নিয়ে যে কমিটি কাজ করছে, হাউস কমিটি কাজ করছে, প্রফেসর ডক্টর কবির হাসান আপনার কাছে ফিরি এই বিষয়টি নিয়ে। সেটি হলো যে এই হাউস কমিটি তারা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই হাউস কমিটি সম্পর্কে বলছে তাদেরকে কারাগারে পাঠানো উচিত, যেটি নিয়ে অনেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে বলছেন যে একজন প্রেসিডেন্টের ভাষা তো এমন হতে পারে না, যেখানে তিনি হয়তো এটাকে ভালোবাসার দিন বলেছেন, তাদেরকে ক্ষমা করে দেবেন বলেছেন, কিন্তু যারা তদন্ত করছে তাদেরকে কেন কারাগারে পাঠানোর থ্রেট? দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প কখন কি বলে তার কথায় আমার মোটেও বিশ্বাস নাই। সে যেটা বলে পণ্য করেন ওটা, ইজ এ বিজনেসম্যান, তার কথাবার্তা সব একটা ডায়াবলিক একটা ক্যারেক্টার আছে, বুঝছেন? হ্যাঁ জি, সে দুদিকে অপশনই ওপেন রাখে। তো একটা জিনিস যেটা হলো, সে কিছুটা জিনিস ব্যক্তিগতভাবে নিয়েছে, যেটা যে তার এই যে এই লসুট, তারপর তার যে অবমাননা, দুইবার ইমপিচমেন্ট, এর পিছনে যে শক্তিগুলো কাজ করতো সেটাকে পার্সোনালি নিয়ে তাদের বিরুদ্ধে যাবে, এটা আমাকে কেন জানি মনে হয়।
কিন্তু ওভারঅল সে কিন্তু বলছে নতুন আমেরিকা গড়বে, সেদিকে সে মনোনিবেশ দেবে। আপনি আসলে আমি একটু অবাকই হয়ে গেছি, আমি তো নিজে ডেমোক্রেট, আমি ভোট দেইনি কারণ এই গাজার যুদ্ধের ব্যাপারে, কিন্তু আমি যখন কথাবার্তা বলি যে স্ট্যাট গুলোতে দেখেন না এমন ভাবে যে অ্যান্টাই ডেমোক্রেটিক ভোট পড়েছে, যে যারা শিক্ষিত সাদা ব্ল্যাক বলেন, তারপর হিসপানিক বলেন, একটু অভূতপূর্ব, তারা সবাই একটা চেঞ্জ চায় এবং তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেসম্যান, সে কথা বলে কিন্তু কাজ সে দেখতে চায়। আরেকটা ব্যাপার ডোনাল্ড ট্রাম্পের, সে প্রথম মেয়াদে কিন্তু সে আসলে যুদ্ধ বিরোধী একটা প্রেসিডেন্ট, অ্যাটলিস্ট তার কাজে কর্মে আমি দেখিনি। সে যুদ্ধের কথা এখনো বলছে এখন বন্ধ করো, কিন্তু সে তো আর এখন গাজার যুদ্ধ বন্ধ করতে হবে না। আমি জো বাইডেনকে এখনো রিকোয়েস্ট করছি হিস্ট্রিতে তাহলে একেবারে সে ওয়ার্স্ট কাইন্ড অফ প্রেসিডেন্ট হবে, যে জেনোসাইডে সে একটা মানে মদতদাতা একটা প্রেসিডেন্ট হিসেবে সে এখনো ইচ্ছা করলে যে গাজার যে যুদ্ধ, সে যুদ্ধ বন্ধ করে দিয়ে যেতে হবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আসতে হবে না। আর যে কথাটা ইউক্রেনে হবে, সে আপনি কথাটা বলেছেন, একটু এলিউড করেছিলেন যে যে রাশিয়ার ব্যাপারে এবং সিরিয়ার সাথে একটু দর কষাকষি হবে কিনা। রাশিয়ার যে বেস ওখানে আছে ওইটা নিয়ে টাচ করবে না, এবং এটা বেশি রাশিয়া চায় না। কিন্তু ইউক্রেনের যুদ্ধ বন্ধ হলে আমেরিকানদের জন্য ভালো, কারণ বিলিয়ন্স অফ ডলার দেওয়া হচ্ছে, রক্তপাত হচ্ছে, এবং আমি মনে করি যে ইউক্রেনের যে লিডারশিপ আছে এখন, যে প্রেসিডেন্ট হিজ এ ক্লাউন, হি মাস্ট হ্যাভ আন্ডারস্ট্যান্ডিং, দূরদর্শিতা তার নাই। তাদের নিজস্ব রক্ত খরচ করে রাশিয়াকে উইক করছে কার জন্য? আমেরিকার জন্য। কিন্তু সেটা কি হবে? এটা হবে না। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে, এবং এটা বন্ধ করা দরকার। এটা বন্ধ অনেক আগে হইতে পারতো, কিন্তু যেখানে যুদ্ধবাদ যে ডিপ স্টেট আছে আমেরিকাতে, এটা শুধু ডেমোক্রেট না, রিপাবলিকানরাও মিলে যুদ্ধ চালিয়ে গেছে। এটা স্টপ হওয়া দরকার। যুদ্ধ এনি জায়গায়, যুদ্ধ যে কোনো আসলে কোনো ধরনের সমস্যার সমাধান হয় না। আচ্ছা, যুদ্ধ তো আসলে শান্তির বিপরীত শব্দ। আপনি যুদ্ধ দিয়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন? করিম চৌধুরী, আপনার মতামতটা জানতে চাই। আপনি একজন ডেমোক্রেট, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসলে কি এই যে মানুষের একটা প্রত্যাশা, যেটি কবির হাসান বলছিলেন যে তিনি ভোটই দেননি গাজার বিষয়ে, তো ডেমোক্রেট হয়েও তিনি দেননি, এখন এই যুদ্ধটা কি ডোনাল্ড ট্রাম্প বন্ধ করতে পারবেন? কি মনে হয় আপনার কাছে? আমি কবির ভাইয়ের সাথে একটু দ্বিমত এখানে পোষণ করছি। আমাদের প্রেসিডেন্ট বাইডেন এখন যদি যুদ্ধ বন্ধও করেন, কি উপকার হচ্ছে মধ্যপ্রাচ্যে? আর যারা অ্যানালাইসিস করবে আজ থেকে 100 years later, what impact has in the field if he even said, okay, stop killing people? কোনো ইম্প্যাক্ট হবে না। The damage already done. Joe Biden did enormous damage to Democratic Party in this country, and the goodwill of this party, that in the global pitch and prosperity, Democratic Party is the leader. In this case, under the leadership of Joe Biden, আমরা সেখানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয়, বিভিন্ন দেশে যুদ্ধের সমর্থন দিয়েছি। আপনার সাথে দ্বিমত হব আমি শুধু ইউক্রেনের ক্ষেত্রে। আপনি ক্লাউন প্রেসিডেন্ট বলেন আর যাই বলেন না কেন জেলেনস্কিকে, হি ইজ দ্য ফাইটার মোস্ট patriotic. He took every risk to save his country, to protect the sovereignty of the country. তার সীমানা রক্ষার জন্য সে তার কোনোভাবেই আপোষ করা উচিত না আজকের এই সভ্য সমাজে। যেখানে রাশিয়া, আপনি জানেন 2014 সালে একটা অংশ অলরেডি নিয়ে নিয়েছে তারা, 2014 সালেই। সেটাও সারা বিশ্বে আমরা বলছি যে শান্তির স্বার্থে এই অংশটুকু ছেড়ে দাও। আমি বলছি ক্রিমিয়ার কথা। এরপরে এবার আবার যখন স্প্রিং এর দিকে কয়েক বছর আগে যখন রাশিয়া প্রস্তুতি নিচ্ছিল, আমেরিকা তাদেরকে সতর্ক করছিল, তারা বলছে না আমরা এরকম কোনো প্ল্যান নাই, আমরা যুদ্ধ করার কোনো প্ল্যান নাই। কিন্তু সারা বিশ্বকে ধোঁকা দিয়ে রাশিয়া একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর আক্রমণ করে, যেই ন্যাক্কারজনক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত একটা দেশকে ধ্বংস করার ক্ষেত্রে তার যদি বিচার না হয়, তার যদি পক্ষে আমেরিকান একটা পরাশক্তি হিসেবে আমরা সাপোর্ট না দেই, চলুন যেই ক্ষমতায় আসুক না কেন, ডেমোক্রেট অথবা রিপাবলিকানরা, আমেরিকার শ্রেষ্ঠত্ব, আমেরিকার নেতৃত্ব, আমেরিকার যে প্রভাব প্রতিপত্তি যদি বজায় রাখতে হয় আন্তর্জাতিক বিশ্বে, সেই ক্ষেত্রে ন্যায়ের পক্ষে প্রত্যেকটা দেশের যে মানবাধিকার এবং সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রশ্নে আমরা কোনোভাবেই আপোষ করতে পারি না।
হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হয়তো সেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন, ইট উইল বি অন রাশিয়াস টার্ম। সো সেই ক্ষেত্রে মানুষের যে দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে অধিকার, আন্তর্জাতিক যে সনদ, জাতিসংঘের যে নিয়ম নীতি, ইন্টারন্যাশনাল যে অর্ডার, সবকিছুকে তোয়াক্কা করে যুদ্ধ বন্ধ করে এই সমস্ত সন্ত্রাসী আধিপত্যবাদীদেরকে সাপোর্ট দেওয়ার কোনো মানে আমেরিকানদের পক্ষে আই ডু নট সাপোর্ট দ্যাট। It will may stop the war, but it is not the permanent solution to avoid similar instances in future in coming days. আসি গাজার কথায়। আমি বুঝছি কবির ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি জাস্ট বলে যাওয়ার আগে আপনার ইউক্রেনের ব্যাপারটা, ইউক্রেনের যে ক্রাইসিস তো আমেরিকারই ক্রিয়েট করা। 2014-এ তাদের ডেমোক্রেটিক ছিল, তারা একটা অরেঞ্জ বসন্ত বা অরেঞ্জ স্প্রিং করেছে যাতে ওদের ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্টকে হারানোর জন্য। তারপর রাশিয়ার মদতপুষ্ট প্রেসিডেন্টকে ওরা বসিয়েছে। তারপর ওরা ন্যাটোকে এক্সপান্ড করতে যাচ্ছে। আপনারা জানেন যে যখন 1991-এ রাশিয়া ভেঙে যায়, ওয়ারশো জোট ভেঙে দেয়, ছিল যে ওরা ন্যাটোর এক্সপানশন করবে না, কিন্তু 6টা-7টা কান্ট্রি থেকে ন্যাটো এখন রাশিয়ার দৌড় প্রান্তে চলে এসেছে, তাই না? লাস্ট ছিল, এবং এটা বারবারই বলেছে পুতিন, আমি পুতিনের ফ্রেন্ড না, যে ন্যাটো মেম্বার হতে পারবে না, কারণ এটা দৌড় গোড়ায় চলে আসছে যে আপনি যে ন্যাটোর স্ট্রাকচার অনুযায়ী এনি কান্ট্রি যদি হয় তাহলে রাশিয়ার সভরেনিটি, আপনি জাস্ট কম্পেয়ার করুন, আমি যদি রাশিয়া মেক্সিকোতে চলে আসে, আমেরিকা চাইবে সেটা? কিছু কিছু ব্যাপার আছে, হিস্ট্রিকে আপনাকে আনতে হবে সামনে। আমি পুতিন ইজ এ কিলার টু, মানে আমার কথা হলো সে পুতিনের ফাঁদে আমরা কেন পা দিতে যাব, তাই না? এবং হ্যাঁ, এই যে আপনি বলেন ক্রিমিয়ার কথা, ক্রিমিয়ার একটা হিস্ট্রি আছে। ক্রিমিয়া ওয়াজ পার্ট অফ রাশিয়া বিফোর, তাই না? এটা একটা দেশ ছিল, তারপর 1964-এ এটা যখন ওই মানে ইউক্রেনের একটা অংশ করে দিয়েছিল, তারপরে এটা নিয়ে গেছে। হ্যাঁ, আমি এগেনস্টে একটা সভরেনিটিকে। তারপর একটা অঞ্চল আছে যে যেখানে শুধু রাশিয়ান স্পিকিং, যেখানে ওরা স্বাধীনতা ঘোষণা করেছে। এই ব্যাপারগুলো নিয়ে একটা ধরনের একটা কনক্লুশনে আসতে হবে, কিন্তু যুদ্ধ করে তো সেটা বন্ধ করা যাবে না। কারণ এখন যেইভাবে জো বাইডেন, আমি কেন একটা যুদ্ধবাজ, আমি একটু অবাক হচ্ছে জো বাইডেন এত যুদ্ধবাজ কেন, হচ্ছে লং রেঞ্জে রাশিয়ার ভিতরে আঘাত করার একটা অনুমতি দিয়েছে, এতদিন এটা ছিল না। এখন কি করবে, রাশিয়া বম্বার্ড করে ইউক্রেনকে ধ্বংস করে ফেলাবে। মানে আপনি ওটা অন্যভাবে নিন না, তাদের সেই ক্যাপাবিলিটি আছে। আসলে এই ক্যাপাবিলিটি কি হবে, তাদের লোকজন মারা যাবে, এতে কার লাভ হবে? সভরেনিটি অফকোর্স আমি তাদের সভরেন, এবং তাদের কিছুটা কনসেশন দিতে হবে। কোন কনসেশন? সেই কনসেশন গুলো নিয়ে এই যুদ্ধ হওয়ার প্রথম দিকে কিন্তু অনেকগুলো দেশ চেষ্টা করেছিল এই কনসেশন বা হোয়াট এভার একটা সলিউশন আসার জন্য। এটা কিন্তু আমেরিকা এবং ইউনাইটেড কিংডম হতে দিতে চায় না। সেই হিস্ট্রিটা আপনার মনে রাখতে হবে। আমি আমেরিকা দুনিয়াতে সব জায়গায়, আমেরিকা যেখানেই যায় সেখানে গন্ডগোল লাগায় আসে, এবং একই জিনিস ওরা ওখানে করলো, একই জিনিস ওরা মধ্যপ্রাচ্যে করছে। ইসরায়েল যাই কিছু করে না কেন, ব্ল্যাঙ্কেট, কিছুই বলে না, তাই না? এই যে একটা সভরেন কান্ট্রিতে ওরা এখন কিছু বম্বার্ড করছে সিরিয়াতে, এটা তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সিরিয়া কি সেটাকে পারে? কেউ কিছু বলছেন, আপনি যেটা একটু আগে বললেন। আমি জাস্ট একটু অ্যাড করতে চাইলাম, ভুলে যাওয়া। না, আপনি সুন্দর বলেছেন কবির ভাই, আপনি সুন্দর বলেছেন। একটা জিনিস কি, একটা দেশ যখন স্বাধীন হয়ে যায়, আপনার দেশ দেখুন, আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে 1971 সালে, বাংলাদেশের কথা বলছি। ঠিক ভারত বিভক্ত হয়েছে 47 সালে। এইভাবে যে দেশগুলো স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে আপনি যদি মনে করেন যে এই অংশ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের অংশের সাংস্কৃতিক দিক থেকে, ভাষাগত দিক থেকে মিল আছে, যেমনটা রাশিয়ার সাথে ইউক্রেনের বিভিন্ন অংশের মানুষ, তারা প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশ। এক সময় সেটা বৃহত্তর রাশিয়ার অংশ ছিল, যেটা আমরা রুশ রাষ্ট্র বলতাম, সেখানে সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল লাটভিয়া, এস্তোনিয়া, অনেকগুলো দেশ। সেখান থেকে তারা ভাগ হয়ে গিয়েছে, স্বাধীন হয়ে গিয়েছে। স্বাধীনতার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরে বিভিন্ন ছুতাই ইস্যুতে আমরা যখন ক্রিমিয়া দখল করে নেই, বলি যে এখানকার তো আমার জায়গা, এটা আমার খুবই দরকার, কারণ আমার সাগর পথে যেতে হবে, সেখানে আমার সিতে ঢুকার জন্য এটা আমার এসেনশিয়াল, তো জোর করে দখল করে নিলেন। তারপরে এসে যখন বললেন যে আরেকটা অংশ, উত্তরাংশটা দখল করার জন্য আপনি আসলেন, এবং আপনাকে বারবার করে বলা হলো, আপনি সেটা মানলেন না। আপনি ইস্যু দেখালেন যে কারণ এরা রাশিয়ার এই পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, এই দেশটার এখন যদি তোমরা ন্যাটোর সদস্য দাও, তাহলে ন্যাটো আমার একদম সীমান্তে এসে গেল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স দেয়ার? হোয়াট ইজ দ্য থ্রেট? নোবডি ইজ অ্যাটাকিং ইউ।
রাশিয়া যদি, আপনি একটা কথা বলছেন, মেক্সিকোতে যদি কোনো রাশিয়া তার সামরিক অস্ত্র বা যেমন করে আপনি জানেন যে ইয়েতে ছিল, এই আমাদের আইল্যান্ড পার্শ্ববর্তী কি দেশ, কিউবান ক্রাইসিস নিয়ে কথা বলছিলেন, সে যে মিসাইল ক্রাইসিস ছিল, রাইট, কিউবা সেই ধরনের কিছু করলে আমরা শুধুমাত্র আন্তর্জাতিক আদালতেই যেতে পারি, কিন্তু দেশটা দখল করতে পারি না। উই ক্যান বম্ব দেয়ার ইনস্টলেশনস, উই ক্যান কিন্তু কি ডিস্ট্রয় করবে দেয়ার আমেরিকা? কি করতো? আন্তর্জাতিক আদালতে যেত নাকি দখল করার চেষ্টা করতো, বাধা দেওয়ার চেষ্টা করতো? না, দখল করার প্রশ্নই আসে না। সেটা যদি আমেরিকা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি জানেন যে আমেরিকার পার্শ্ববর্তী অনেক দেশ দখল করা আমেরিকার জন্য কোনো বিষয় না, কিন্তু আমেরিকা সেই দিকে যাচ্ছে না। আমেরিকা কি করে, তার শত্রুকে সেই দেশে রেখেই ধ্বংস করে দেয়, এবং সেটাই আমার মনে হয় নীতিগতভাবে সত্য। রাশিয়া যেটা করছে, আমেরিকা যেটা করছে সারা বিশ্বে, সেটার সাথে রাশিয়ার যে এক সারা বিশ্বে যে মাস্তানি, সন্ত্রাসী, দখলবাজি এবং সার্বভৌমত্বের প্রতি বিদ্যাঙ্গুলি দেখা, এই জিনিসগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি আমেরিকাকেও এই জন্য, যে বারবার করে যখন গণহত্যা চলছে মধ্যপ্রাচ্যে, তখন আমেরিকা যখন জাতিসংঘে ব্যাটো দেয় শান্তি প্রস্তাব, শান্তি আলোচনায় নিন্দা প্রস্তাবে যখন ব্যাটো দেয়, আমি সেটারও আমাদের ফরেন পলিসির যে নিন্দা, আমি দৃঢ়ভাবে নিন্দা করি, এবং যেখানে বলা দরকার পলিসি মেকিং এর ক্ষেত্রে সেই জায়গাগুলোতে আমরা আমাদের আসালের থ্রোতে, আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা সেটা করি। আমরা সেখানে আপনারা দুজনেই অনেকটুকু যৌক্তিক বলছেন। কারণ হলো যেটি কবির হাসান বলছেন, যে যেটি আসলে নিশ্চিত যে যখন ন্যাটোতে ইউক্রেন যোগ দিতে চাইবে, সেটি রাশিয়া তাদের থ্রেট মনে করবে, তাদের সার্বভৌমত্বের জন্য মনে করবে, তারা সেটা মানবে না। যারা রাশিয়াকে চেনে, পুতিনকে চেনে, তখন যে একটি যুদ্ধ লেগে যাচ্ছে এটি আসলে অনেকটা নিশ্চিত। অন্যদিকে করিম চৌধুরী, আপনি যেটি বলছেন যে হ্যাঁ, আগে ছিল বলে এখন দখল করে ফেলবে, বাংলাদেশকে পাকিস্তান এসে দখল করে ফেলবে কিংবা ইন্ডিয়া দখল করবে, সেটিও আসলে আন্তর্জাতিকভাবে সম্ভব নয়। তবে সবচেয়ে বড় কথা হলো যুদ্ধ বন্ধ হতে হবে। কারণ যুদ্ধ বন্ধ না হলে, যেখানে মিসাইল এখন ইউজ করা হচ্ছে আমেরিকান মিসাইল, সেখানে কিন্তু রাশিয়া তাদের পারমাণবিক নীতি পরিবর্তন করে নিচ্ছে। তারা বলছে যে তারা এটিকে রাশিয়ার উপরে হামলা মনে করবে, যে দেশে অস্ত্র ব্যবহার করা হয়, সেখানে কিন্তু এটা ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্প যদি সেটি আপোষ করে দুই পক্ষের মধ্যে যুদ্ধটা বন্ধ করতে পারেন, সেটি মনে হয় সবচেয়ে বেটার হবে। যাই হোক, এবং আমরা সবাই চাই একটা শান্তিপূর্ণ এবং যৌক্তিক সমাধান। তবে কোন অবস্থায় যাতে ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি আঘাত সহ্য করে একটা ল্যান্ড অংশ, তাদের দেশের একটা অংশকে ছেড়ে দিয়ে পুতিনের এই অ্যাগ্রেশনকে সাপোর্ট দেয়া না হয়, এতে করে বিশ্বের অন্যান্য সন্ত্রাসী দেশ, ইসরায়েলের মতো দেশগুলো তারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। জি, আসলে কি হতে যাচ্ছে একটু হয়তো অপেক্ষা করতে হবে। কারণ 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে তিনি কিভাবে পদক্ষেপগুলো নেন সেটি আমরা দেখতে হবে। আর একটু দর্শক যারা আছেন তাদেরও অপেক্ষা করতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং এসএলএন ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা সময় খুব কম পাবো, তাই আলোচনাটা একটু ভাগ করে নিতে চাই। ডক্টর কবির হাসান, আপনার কাছে দুটো প্রসঙ্গ একসাথে জানবো। সেটা হলো, বাংলাদেশ এবার 16ই ডিসেম্বরে কোনো কুচকাওয়াজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন। অন্যদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান, যেটি হাইকোর্টের একটি আদেশ হয়েছিল, সেটি আপিল বিভাগে স্থগিত করেছে। এই দুটি বিষয় জানবো, এবং এরপরে যখন করিম চৌধুরীর কাছে আসবো তখন জানবো যে একদিকে যেমন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে গেছেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার জন্য এটি এই 5ই আগস্ট পরবর্তীতে সবচেয়ে বড় সফর বলা যেতে পারে, সেখানে আশ্বাস দিচ্ছেন। কিন্তু অন্যদিকে আমরা দেখছি নয়াদিল্লিতে বাংলাদেশে হাই কমিশন ঘেরাও করা হচ্ছে, সেটার বাইরে বিক্ষোভ করা হচ্ছে। এমনকি ভারতের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি ছিলেন হাই কমিশনার বিনা সিক্রির মতো মানুষরাও সেখানে গিয়ে বিক্ষোভ করছেন। সেই বিষয়টি জানবো। কবির হাসান, আগে আপনার বিশ্লেষণটা শুনে নিই। দেখুন, জয় বাংলা স্লোগান দিয়ে শুরু করি। জয় বাংলা স্লোগান যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এটা যে স্টে করেছে, এটা আমি সমর্থন করি। কারণ অফকোর্স আমরা সাংস্কৃতিক ভাবে আমরা বাঙালি, কিন্তু আমাদের ভৌগোলিক একটা পরিচিতি আছে, আমরা বাংলাদেশি। কারণ জয় বাংলা যখন বলেন, সব ইন্ডিয়া চলে আসে। তো এই ব্যাপারে এটা নিয়ে অনেক ধরনের মানে একাডেমিক বিতর্ক আছে, অনেক ধরনের রাজনৈতিক বিশ্লেষণ আছে, কিন্তু এটাকে একটা আওয়ামী লীগ একটা সর্ট অফ স্লোগান বানানোর চেষ্টা করেছিল। এটা বাংলাদেশিদের একটা স্লোগান না। সেজন্য আমি এটাকে সমর্থন করি যে সুপ্রিম কোর্ট যে ডিসিশন নিয়েছে, আমরা বাংলাদেশি হিসাবে পরিচিত হতে চাই। এবং আপনি যখন লিখেন আপনি বাংলাদেশ, আমাদের কনস্টিটিউশন আমরা বাংলাদেশি। এই জয় বাংলা কিন্তু মুক্তিযুদ্ধের সময় স্লোগান জয় বাংলা, অর্থাৎ তখন যে জয় বাংলাটা সবার কাছে গ্রহণযোগ্য ছিল সেটা। দ্যাটস ফাইন, কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে বাংলাদেশ করার জন্য। ইটস নট যে মানে যে
বাংলার যে মানে ভাষাভাষী যে সমস্ত লোকজন যাচ্ছে, এটা দুইটা কান্ট্রিতে ভাগ হয়ে গেছে। এটা আমাদের প্রেরণা দিয়েছিল। সে স্লোগান ইজ ওকে, কিন্তু যখন আমরা জয় বাংলাকে আমরা কনস্টিটিউশন আনতে চাচ্ছি, এটা ন্যাশনাল স্লোগান, সেখানে আমার আপত্তি আছে। আবার এবং আবার এটা অন্যভাবে একটু বলা যায় যে এটাকে তো আসলে দলীয়করণ করে ফেলা হয়েছিল। এই স্লোগানটাকে Exactly. কোন একটা দল নিজেদের সম্পদ বানিয়ে ফেলছিল। জাতীয় সম্পদ আবার যে- যখন আপনি করতে চাইবেন তখন তো আপনার অধিকারটা ছেড়ে দিতে হবে। এক্স্যাক্টলি, যেভাবে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ নিজের পারিবারিক সম্পত্তি বানিয়েছে, বঙ্গবন্ধু নিয়ে কারোর কিন্তু কোনো দ্বিমত নেই, সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসে। বঙ্গবন্ধুকে পচাইছে বঙ্গবন্ধুর কন্যা নিজে। সেকেন্ড ব্যাপার যেটা আপনি বললেন যে কুচকাওয়াজের ব্যাপারটা, অ্যাকচুয়ালি আমি খুব মানে এটাকে সাংঘাতিক সাপোর্ট করি, কারণ এই বিপ্লবটা হয়েছে ছাত্র জনতার বিপ্লব, এবং এই যে কুচকাওয়াজটা একটা জায়গার মধ্যে গন্ডির মধ্যে, এবং খুব হাই সিকিউর একটা ব্যাপার। এই যে মুক্তিযুদ্ধ নিচে কিন্তু বড় মুক্তিযোদ্ধা ফারুক সাহেব, যিনি জি। উনি যে সারা দেশে ছড়িয়ে যাওয়া বিভিন্ন জায়গায় আমাদের মুক্তিযুদ্ধকে আনন্দ মিছিল, সব জায়গাতে লোকজনকে জড়ো করা, একটা ডিসেন্ট্রালাইজ ওয়েতে এই জিনিসটা আরো বেশি উৎফুল্ল ভাবে মানে আরো বেশি ফেস্টিভ ওয়েতে বাংলাদেশে পালিত হবে, এই ব্যাপারটা একটা সাংঘাতিক ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। তো দুটোর ব্যাপারে কুডোস আমি ভালো মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে করিম চৌধুরী। আপনার কাছে বাংলাদেশ ভারত সম্পর্কের রসনটা একটু শুনতে চাই। এই মুহূর্তে যেহেতু একটা সুবাতাস বইছে, অনেকে মনে করছেন ভারতের পররাষ্ট্র সচিবের সফরের পরে এটা আসলে কতটা কূটনৈতিক, কতটা আন্তরিকভাবে হতে পারে? আমি মনে করি যে এটা 100% কূটনৈতিক, যেখানে কোনো আন্তরিকতার কোনো প্রশ্নই আসে না, আমি দেখি না এই আলোচনায়। যখন ভারতীয় পররাষ্ট্র সচিব তাদের দেশের উষ্মা প্রকাশ করে, তাদের দেশের এই খুব একটা আতঙ্কের প্রকাশ করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত এবং তাদের উদ্বেগের কথা জানায়, সেই ক্ষেত্রে দরকার ছিল বাংলাদেশের পররাষ্ট্র সচিব, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, এমনকি আমাদের দেশের জাতীয় ইন্টিম গভর্নমেন্ট অ্যাডভাইজার যিনি ডক্টর ইউনুস, তাকে জিজ্ঞাসা করা যে হোয়াট আর দ্য ইনসিডেন্ট ইউ আর রেফারিং টু। তোমার দেশের যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, বানোয়াটে কাহিনী, তোমার দেশের ঘটনা প্রচার করে তোমার দেশের যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে সেগুলো দিয়ে প্রচার করে তুমি বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রচারণা চালাচ্ছ, এই জিনিসগুলো তাকে প্রশ্ন করা হয়নি। হি শুড নট গেট কিছু দ্য ঘটনা চান্স তো টু ঘটেছে। স্পিক। প্রেস সচিব অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছিলেন 88টা মামলা, 70 জন গ্রেপ্তারও হয়েছে, অর্থাৎ 88টা মামলা হওয়ার মতো ঘটনা ঘটেছে। কিন্তু বিষয়টা হলো বাংলাদেশের ঘটনাটা তো বাংলাদেশের, তারা যদি সংখ্যালঘু হয় বাংলাদেশের সংখ্যালঘু, তারা তো ভারতের সংখ্যালঘু নয়। বাংলাদেশ তো কথা বলছে না ভারতের মুসলিমদের উপর কোন ধরনের নির্যাতন হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই বিষয়ে ভারত যেমন কথা বলা, ইন্টারফেয়ার করা উচিত হয়নি, তাদেরকে সুযোগ দেওয়াই উচিত হয়নি। বাংলাদেশ should not accept that agenda during this meeting, should not. This is our internal matter, let us handle it and talk about your country. If you want to talk about any kind of discrimination, any kind of massacre against the minorities, talk about that one. You have the direct information. We are not publishing here your country's all this massacre and is called ethnic cleansing. So সেটা আমরা জানি, এই জিনিসটা এজেন্ডাতে রাখা আমি মনে করি উচিত হয়নি, এবং বাংলাদেশ সরকার আরো ডিপ্লোমেসির ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করা উচিত, ভারতকে এই সুযোগ দেওয়া উচিত হয়নি। তবে আমি বর্তমান ইন্টিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো একটা ক্ষেত্রে, যে দে সেন্ড স্ট্রং মেসেজ টু ট্রিট বাংলাদেশ এজ এ নেইবার, এজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি and deal with us in a professional manner, not our younger brother, not a neighbor like you have to listen to me, follow me. আপনারা দেখেন ভারতের সাথে যতগুলো চুক্তি করেছে, যতগুলো সম্পর্কে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি এ পর্যন্ত, সবগুলো চুক্তি হয়েছে ভারতের পক্ষে, অসমতার মধ্য দিয়ে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী ভাবে ধ্বংস করার পায়তারা নিয়ে, অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে। অতএব ওই দেশকে আমরা বন্ধুভাবে চিন্তা করা, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা বর্তমান সরকারের আমার সম্ভবত আরেকটু হার্ড লাইনে যাওয়া দরকার ছিল, এবং সেই সব বিষয় নিয়ে যে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে বিব্রত করার জন্য তোমরা যে প্রোপাগান্ডা চালাচ্ছ, আজকে এখানে সচিব পর্যায়ের মিটিং এ এসে মিথ্যা তথ্য এবং বানোয়াট কাহিনীর উপর ভিত্তি করে মাইনরিটির উপরে আমরা নির্যাতন চালাচ্ছি এই দেশে আন্ডার দিস গভর্নমেন্ট। Look at the stats, look at the statistics, what happened last 15 years under Hasina regime. How many Hindus and minorities lost their home, life, and everything? And what happened previous government and what happened now under the circumstances of a revolution, we should say this thing.
দেখুন, অনেক হিন্দু লিডার আমাদের পরিচিত, আমার ভাই বন্ধু, আমাদের ক্লাসমেট, যারা বাংলাদেশে উচ্চ পর্যায়ের ক্ষমতা সম্পন্ন আছে সরকারি, বেসরকারি এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে, তারাও বলছে এটা আমাদের স্বার্থে হচ্ছে না, আমাদেরকে বিব্রত করার জন্য ভারত করছে, ভারতের স্বার্থ উদ্ধারের জন্য। কেননা ভারত অনেকে যে কোনো ভাবেই এই বিশ্লেষণটা দিচ্ছেন হাসিনাকে যে ক্ষমতায় আনতে চায়, বিভিন্ন ভাবে বাংলাদেশকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, এটা ভারতের দোষ। এবং বাংলাদেশিরাও কেউ কিন্তু কোথাও বাংলাদেশের হিন্দুদের অথবা মাইনরিটিদেরকে দোষারোপ করছে না। সরকার যেমন সহযোগিতা করছে, প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশে যাতে কোনো রকম সংখ্যালঘু শব্দটাই না থাকে, আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয় হওয়া উচিত এবং সেই সাথে যাওয়া উচিত। আর একটু বলে রাখি যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই ক্যাঙ্গারু একটা কোড দিয়েই একটা আদালত থেকে। জনগণ যদি চায় জয় বাংলা স্লোগান বাংলাদেশের জন্য রাখবে, it should be approved in the parliament, elected duly by the citizen of Bangladesh. না, অর্থাৎ এই বিষয়টা তো পরিষ্কার, জয় বাংলা স্লোগান বাংলাদেশে আছে, এটাকে নিষিদ্ধ করা হয়নি। আপনি যদি মনে করেন আপনি জয় বাংলা স্লোগান দেবেন, আপনার সেই সুযোগটা রয়েছে, তবে কাউকে বাধ্য হয়তো করা যাচ্ছে না। আদালত থেকে হয়তো এই বিষয়টি বলা হচ্ছে যে কেউ এটা দিতেই বাধ্য সেটি নয়, কিন্তু কেউ দিতে চাইলে তার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর কবির হাসান এবং করিম চৌধুরী। এবং সবশেষ দর্শকদেরকে যেটি বলা সেটি হলো যে আসলে দুদেশ, বাংলাদেশ এবং ভারত দুদেশকেই তাদের নীতিটা পরিবর্তন করতে হবে। বাংলাদেশকে এই নীতিতে যেতে হবে যে এটি আসলে ভারতের কোনো অঙ্গরাজ্য নয়, এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ, এবং দেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি এমনভাবে করতে হবে যে বৃহৎ একটি দেশের সঙ্গে যখন আপনি কূটনীতি করতে হয় সেটি অনেক বেশি কৌশলী হতে হয়। অন্যদিকে ভারতকে মনে রাখতে হবে যে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশ নয়, যে বাংলাদেশ তাদের সব ধরনের সমর্থন নিয়ে সেখানে কতটা দুর্নীতি হচ্ছে, কতটা গণতন্ত্র থাকছে সেটি মূল বিষয় নয়, বিষয় হলো পছন্দের ব্যক্তি, পছন্দের দল, সেটি এখন নেই। সেটা ভেবেই আসলে দুদেশকে যদি তারা একটি কূটনীতি তৈরি করতে পারে, সুকৌশল তৈরি করতে পারে, এটি আসলে দুই দেশের মানুষের জন্য মঙ্গল হবে। কারণ সবশেষে দেশটা তো আসলে মানুষদেরকে নিয়ে, কোনো ভূখণ্ড, সীমানা, মানচিত্র মানেই কিন্তু দেশ নয়, মানুষই হলো দেশ। তাই এই দুই দেশের মানুষের মধ্যে যে সুসম্পর্ক আছে সেটি আসলে ভুল কোনো নীতির কারণে নষ্ট হয়ে যাক, এটি আসলে কেউই কামনা করেন না। যারা আমরা আমেরিকায় আছি, বাংলাদেশকে ভালোবাসি, তারা হয়তো কামনা করি না। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা যারা দেখছিলেন সবাইকে ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।